ক্রিকেটে একটা টার্ম রয়েছে বডি লাইন কৌশল। নিশ্চয়ই যারা ক্রিকেট ফলো করেন বা ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা সেটা জানার কথা। অ্যাশেজ সিরিজে 1932-33 সালের দিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ঘায়েল করতে একের পর এক বাউন্সার মারত এবং সেই বাউন্সারগুলো ছিল বডি লাইন বরাবর। সেই সাথে তারা লেগ সাইডে অনেক বেশি ফিল্ডার নিত, যেটার কারণে দেখা যেত যে ব্যাটসম্যানকে তারা টেম্পটেড করতো যাতে ওই লেগ সাইডে পুল শট করতে গিয়ে ক্যাচ তুলে দেয়। এবং অনেক বেশি ফিল্ডার রাখার কারণে ওই পজিশনে আসলে ব্যাটারের খেলাটা অনেক বেশি কঠিন হয়ে যেত। এই কারণে একটা নিয়ম করা হয়, বডি লাইন কৌশল ঠেকাতে নিয়ম করা হয় যে যদি কোনো দলের অধিনায়ক স্কোয়ার লেগের ওই পজিশনটাতে দুইয়ের অধিক ফিল্ডার রাখে তাহলে সেটা নো বল হবে। অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশকে অল আউট করতে না পেরে টানা 1.5 দিনেরও বেশি সময় বোলিং করে 133 ওভারের মতো সময় বোলিং করে, শুধু তাই নয়, এই ডারউইনের তপ্ত রোদে পুড়ে এতটাই বিরক্ত যে অধিনায়ক প্যাট কামিন্স মিচেল স্টার্কের করা 125তম ওভারের পঞ্চম বলের সময় ডিপ স্কোয়ার লেগ কিংবা স্কোয়ার লেগের ওই পজিশনটাতে দুইয়ের অধিক ফিল্ডার রেখে দেন। প্রথম যে ফিল্ডারটা তিনি রাখেন সেটা অনেকটা ডিপ ফাইন লেগ পজিশনে, তার ঠিক আগে স্কোয়ার পজিশনে আরেকজন ফিল্ডার দাঁড়িয়েছিলেন আর ডিপ স্কোয়ার লেগ পজিশনে দাঁড়িয়েছিলেন মার্নাস লাবুশেন। নিয়ম অনুযায়ী বোলার যখন বোলিং করবেন সেই সময়টায় ওই যে ডিপ স্কোয়ার লেগে দাঁড়ানো মার্নাস লাবুশেনকে আর একটু সামনে থাকতে হতো, অর্থাৎ বাউন্ডারির অত কাছে নয় কিংবা 3/4 পজিশনে নয়। কিন্তু প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক এই দুজনেই যখন বোলিং করছিলেন তারা হয়তো বা ইচ্ছাকৃত নয়তো অনিচ্ছাকৃত 3টা ফিল্ডার রেখে দেন ওই জায়গাটায়, যে কারণে 12তম ওভারের পঞ্চম বল যখন করেন মিচেল স্টার্ক তখন নো বল ডাকা হয়। কারণ ওই যে বডি লাইন কৌশল ঠেকাতে যে নিয়ম করা হয়েছিল যে দুইয়ের অধিক ফিল্ডার রাখা যাবে না, কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক এবং বোলার 3জন ফিল্ডার রেখেছিলেন এবং সেটার মাসুল তাদেরকে দিতে হয়েছে 1 রান পেনাল্টি, অর্থাৎ একটা নো বল বাংলাদেশের খাতায় যোগ হয়েছে বাড়তি একটা রান। এবং এই কৌশলটা তারা অনেক বছর পরে আবার ফিরিয়ে আনলো। এরকম নো বল ক্রিকেট ইতিহাসে আরও একবার দেখা গেল এবং অস্ট্রেলিয়ানরা বাংলাদেশের বিপক্ষে ত্যক্ত বিরক্ত হয়ে তারা বাংলাদেশকে অল আউট করতে না পেরে একের পর এক ক্যাচ মিস এবং সম্প্রতি সময়ে তারা 120 ওভার টানা কখনোই কিন্তু ফিল্ডিং করেনি। 2024 সালে সবশেষ তারা 119 ওভার ফিল্ডিং করেছিল ইংল্যান্ডের বিপক্ষে। এরপরে এসে 2026-এ এসে বাংলাদেশের বিপক্ষে তাদেরকে ফিল্ডিং করতে হচ্ছে 133 ওভার পর্যন্ত, এখন পর্যন্ত লাঞ্চের আগ পর্যন্ত। খুব স্বাভাবিকভাবেই তাদের বিরক্তি চলে আসার কথা, খুব স্বাভাবিকভাবেই তাদের উইকেট নিতে সব ধরনের কৌশল অবলম্বন করার কথা এবং ইতিমধ্যেই কিন্তু তারা একের পর এক ভুল ডিআরএস নিয়ে তাদের যে 3টা রিভিউ ছিল সেটাও হারিয়ে ফেলেছে। খুব স্বাভাবিকভাবেই এই কৌশলগুলো অবলম্বন করতে হতো, কারণ বাংলাদেশকে তারা কোনোভাবেই অল আউট করতে পারছে না। মেহেদী হাসান মিরাজ ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি পেরিয়ে গেছেন, বাংলাদেশের লিড 219 রানে চলে গেছে, 418 রানে 8 উইকেট, লাঞ্চের বিরতি চলে এসেছে এবং সেই সাথে হাসান মাহমুদ, তাইজুল ইসলাম কিংবা তাসকিন আহমেদের মতো টেলেন্ডাররা এসেই উইকেটে থিতু হচ্ছেন, তাদেরকে সহজেই আউট করা যাচ্ছে না। তখন খুব স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বোলাররা এই রোদে পুরে বিরক্ত হয়ে গেছে এবং তারা এরকম অদ্ভুত সব কৌশলের অবলম্বন করছেন। এবং আপনারা যদি নিশ্চয়ই খেয়াল করে দেখে থাকবেন যে 5টা ফিল্ডার তারা বাইরে রেখেছিল মেহেদী হাসান মিরাজের সময় যখন হ্যাজেলউড বোলিং করছিলেন, তখন ওই পজিশনটাতে থার্ড ম্যান, ফাইন লেগ এবং সেই সাথে যে ফার্স্ট স্লিপ ছিলেন স্টিভেন স্মিথ, তাকে এমন একটা পজিশনে ফার্স্ট স্লিপ থেকে একদম উইকেট কিপার থার্ড ম্যানের মাঝামাঝি পজিশনটাতে তাকে একদম 3/4 পজিশনে পেছিয়ে দেওয়া হয়, যেটার আসলে ক্রিকেটীয় ব্যাকরণে ওই পজিশনটার নাম কি আমার জানা নেই। এরকম পজিশনে তারা রেখে বাংলাদেশকে ফিল্ডিং করে তারা এরকম ফিল্ডার রেখে তারা বাংলাদেশকে আসলে আউট করতে চেয়েছিল এবং ফলাফল হিসেবে তারা একটা রান তাদেরকে পেনাল্টি দিতে হয়েছে, একটা রান তাদেরকে খেসারত দিতে হয়েছে, একটা নোবল তাদেরকে খেসারত দিতে হয়েছে। এবং এই যে ছোটোখাটো ব্যাপারগুলো যখন বাংলাদেশ তাদেরকে এরকম বিরক্তি উপহার দিতে পারছে, তাহলে সেটা বলতেই হয় যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে একেবারে কঠিন সময় দিয়েছে। এখন শুধু বাংলাদেশের জয়ের জন্য খেলাটাই বাকি। এবং আরেকটা মজার স্ট্যাট আপনাদের জানিয়ে রাখতে চাই, 2010 সালের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে কোনো দল, অর্থাৎ তাদের প্রতিপক্ষ যখন 200-র বেশি বা 150-র বেশি লিড নিয়েছে সেই ম্যাচটা অস্ট্রেলিয়া জিততে পারেনি। আর 2000 সালের পর 26 বছরে মাত্র 3বার তারা 150-র বেশি লিড
হলে ওই ম্যাচ জিতেছে এবং তার একটা 2004 সালে শ্রীলঙ্কার বিপক্ষে, 2006 সালে বাংলাদেশের বিপক্ষে আর সবশেষ 2010 সালে পাকিস্তানের বিপক্ষে। সো বলাই যায় বাংলাদেশ একেবারেই চালকের আসনে রয়েছে এবং অস্ট্রেলিয়াকে একটা টাফ টাইম দেওয়ার জন্য যত রকম যা কিছু করা যায় সেটাই করছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক বিদায় নিচ্ছি মারার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে।